Paul King. Leader of the Republican Party, Bishop Paul King, please come here. Paul, join with them. Iqbal, it's better. আমি দেখছি ভাই আমি লাইভ পর্যায়ে কোনো লাভ নেই তো এটা ভিডিও বক্তব্য না তো আমি কোন বেনিফিট নাই তো তাহলে কেন এই করতে কে বুঝছে না তো জিনিসটা নেতৃত্ব কাউকে দেখতেছে না All the freedom fighters, take a salute. Joy সবাই শুনেন বক্তব্য রাখছেন বিজয় দিবসে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। রক্তের বিনিময়ে আমরা আমাদের আর এই স্বাধীনতা অর্জনে আমাদের মহান নেতা সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি আমি শ্রদ্ধা জানাচ্ছি, কারণ তারই নেতৃত্বে তারই অনুপ্রেরণায় আমরা আজকে স্বাধীনতা অর্জন করেছি, বিজয় অর্জন করেছি। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব বাংলাদেশের মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য এবং আমাদের মাতৃভাষা বাংলা ভাষায় কথা বলার অধিকার থেকে শুরু করে প্রতিটি অর্জনে তার অবদান রয়েছেন। তারই নেতৃত্বে স্বাধীন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ গড়ে ওঠে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব 1966 সালে 6 দফা দাবি পেশ করেন, যে দাবি ছিল বাঙালি জাতির মুক্তি সনদ। কারণ এই বাঙালি জাতি পাকিস্তান হবার পর থেকে পাকিস্তানি শাসকদের তাদের দ্বারা সবসময় নির্যাতিত ছিল, নিপীড়িত ছিল। প্রায় 80 থেকে 90% মানুষই দরিদ্র, 80% মানুষই দরিদ্র সীমার নিচে বাস করত। একবেলা খাবার জুটত না, পরনে কাপড় নেই, রোগের চিকিৎসা নেই, শিক্ষার আলো নেই, যোগাযোগ ব্যবস্থা নেই। এই অন্ধকার যুগে জাতির পিতা ছোটবেলা থেকে মানুষের এই কষ্ট, দুঃখ, দুর্দশা দেখে তিনি সবসময় সেই ছোটবেলা থেকে নিজের কাপড় চোপড়, বই, ছাতা সবই মানুষকে দান করে দিতেন। এবং তারই একটা প্রতিজ্ঞা ছিল যে জীবনে একদিন এই বাংলাদেশের অর্থনৈতিক মুক্তি আনবেন, মানুষকে একটা সুন্দর জীবন দিবেন। আর সেই লক্ষ্য নিয়েই কিন্তু তিনি তার নিজের জীবনকে উৎসর্গ করেছিলেন। বারবার তিনি কারাগারে বন্দী হন, কিন্তু কোনো কিছুই তাকে দমিয়ে রাখতে পারেনি। কাজে 6 দফা দেওয়ার পর
আপনারা জানেন যে 1900 ওই বন্দিখানায় তাকে গ্রেপ্তার করা হয়। 6 দফা দিয়ে সারা বাংলাদেশ তিনি সফর করেন। 35 দিনের মধ্যে তিনি 32টা মিটিং করেছিলেন বাংলাদেশের সমগ্র বাংলাদেশের 32টা জায়গায়। তখন যোগাযোগ ব্যবস্থা এত ভালো ছিল না, কোথাও নৌকা কোথাও পায়ে হেঁটে যেতে হতো। 8ই মে ধানমন্ডি বাসা থেকে জাতির পিতাকে গ্রেপ্তার করে নিয়ে যায়, 9 মে কারাগারে পাঠায়। 68 সালে 17 জানুয়ারির দিবাগত রাত, অর্থাৎ 18 জানুয়ারিতে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে তাকে ঢাকা ক্যান্টনমেন্টে কর্মী ট্রেনে নিয়ে বন্দী করে আগরতলা ষড়যন্ত্র মামলা নামে একটি দেশদ্রোহী মামলা দেয়। বাংলাদেশের মানুষ 6 দফাকে তাদের মুক্তির সনদ হিসেবে গ্রহণ করেছিল। আওয়ামী লীগের সকল নেতা কর্মী বলতে গিয়ে তাদের গ্রেপ্তার করে। কিন্তু 6 দফার এই দাবি নিয়ে 7 জন হরতাল পালন হয়। ওই হরতালে 11 জন সদস্য, শ্রমিক লীগের মনোমিয়া সহ 11 জন মৃত্যুবরণ করে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের লেখা অসমাপ্ত আত্মজীবনী এবং কারাগারে রোজরাম চাচা যদি আপনারা পড়েন, সেখানে এই অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য আপনারা পাবেন। এবং আগরতলা ষড়যন্ত্র মামলা শুরু হলে এদিকে ছাত্র জনতা এক হয়ে আন্দোলন শুরু করে। সেই আন্দোলনে মতিউর রহমান মাত্র ক্লাস 10 পড়তে একটি ছেলে শিশু সহ অনেক মানুষ জীবন দেয়। কিন্তু বাঙালির উপর গুলি চালিয়েও পাকিস্তানি শাসকরা এই আন্দোলন দমাতে পারেনি। এক পর্যায়ে আইয়ুব খান বাধ্য হয় 21শে ফেব্রুয়ারি 1969 সালে আগরতলা ষড়যন্ত্র মামলা প্রত্যাহার করে নিতে এবং 22শে ফেব্রুয়ারি 1969 সালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে মুক্তি দিতে বাধ্য হয়। এর মধ্যে অনেক ইতিহাস আছে, কারণ এই আন্দোলনের সময় বঙ্গবন্ধুকে প্যারোলে নিয়ে যেতে চায় আইয়ুব খান তাদের সাথে বৈঠক করতে, কিন্তু আমার মায়ের কথা ছিল যে প্যারোলে যাবে না, মামলা প্রত্যাহার করতে হবে। আমাদের অনেক নেতারাই প্যারোলে যাওয়ার পক্ষে ছিলেন, কিন্তু আমার মা না, তিনি খুব শক্তভাবে এই জিনিসটা ধরেন। এক পর্যায়ে আইয়ুব খান বাধ্য হয়, জাতির পিতা ফিরে আসেন। 1970 সালে নির্বাচন হয়। সেই নির্বাচনে সমগ্র পাকিস্তানে আওয়ামী লীগ সংখ্যাগরিষ্ঠ আসন লাভ করে। আর প্রাদেশিক পরিষদেও মাত্র 2টি সিট ছাড়া সব সিটগুলি আওয়ামী লীগ পেয়েছিল। 169টা সিটের মধ্যে 167টা শুধু আওয়ামী লীগ পায়। আওয়ামী লীগ সংখ্যাগরিষ্ঠ আসন পাওয়ার ফলে পাকিস্তানের শাসকরা কিন্তু বাঙালিদের শাসন ক্ষমতা দিবে না, অথচ জনসংখ্যার দিক থেকে এই পূর্ববাংলার মানুষ কিন্তু সংখ্যাগরিষ্ঠ ছিল। এখানে 56% মানুষ আর পশ্চিম পাকিস্তানের কম সংখ্যা, কিন্তু এই সংখ্যাগরিষ্ঠ মানুষকে তারা ক্ষমতায় যেতে দেবে না। 5 ডিসেম্বর 1970 সালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যখন সরদি সাহেবের মৃত্যুবার্ষিকীতে বক্তৃতা দেন, সেই দিন তিনি ঘোষণা দেন যে এই ভূখণ্ড পূর্ববঙ্গের নাম হবে, এই পূর্ব পাকিস্তানের নাম হবে বাংলাদেশ। কাজে বাংলাদেশ নামটা এটা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানেরই দেওয়া ছিল। এবং যখন 70 নির্বাচন হয় এবং আওয়ামী লীগ সংখ্যাগরিষ্ঠতা পায়, তখন যখন ক্ষমতা দেয় না এবং জাতির পিতার দাবি ছিল যে আমাদের এই বাংলাদেশের মাটিতেই, অর্থাৎ পাকিস্তানেই, অর্থাৎ পূর্ববঙ্গে জাতীয় পরিষদের বৈঠক হবে। আচমকা এই জাতীয় পরিষদের বৈঠক ইয়াহিয়া খান বন্ধ করে দেয়, কারণ আইয়ুব খানের পতন ঘটে। আগরতলা ষড়যন্ত্র মামলায় জাতির পিতাকে মুক্তি দেওয়ার পর আইয়ুব খান পদত্যাগ করতে বাধ্য হয়। ইয়াহিয়া খান ক্ষমতা নেয়, মার্শাল ল জারি করে এবং সেই সময় ইয়াহিয়া খান নির্বাচন দেয়। নির্বাচনের কতগুলি শর্ত দেওয়া হয়।
আমাদের অনেকেই তখন এই শর্তের বিরুদ্ধে ছিল যে শর্ত মেনে নির্বাচন করা না, কিন্তু বঙ্গবন্ধু শেখ মুজিবের চিন্তা ছিল যে শর্ত দিলেও আমরা নির্বাচন করব, কারণ বাঙালির নেতা কে, বাঙালির কথা কে বলবে সেটা সম্পূর্ণভাবে নিশ্চিত হওয়া দরকার। এবং সেই কথা চিন্তা করে তিনি ইলেকশন করেন, জয়লাভ করেন। কিন্তু যখন ইয়াহিয়া খান চাল ভাড়া শুরু করে এবং ভুট্টো বিশেষ করে সে এই নির্বাচিত প্রতিনিধিদের ক্ষমতা দিতে দেবে না, জাতীয় সংসদ বসার ঘোষণা দিয়েও আচমকা এটা বাতিল করে দেয়। পয়লা মার্চে জাতীয় পিতা তখন ওয়াকিল মিটিং এবং আমাদের জাতীয় সংসদের নির্বাচিত প্রতিনিধি, প্রাদেশিক পরিষদের নির্বাচিত প্রতিনিধিদের নিয়ে যখন সভা করছে, ৩রা জানুয়ারি সহজে উদ্যানে একটা শপথ অনুষ্ঠান হয় নির্বাচনে জয়ী হবার পর। সে শপথ ছিল বাঙালির মুক্তির কথা এবং ৬ দফা বাস্তবায়নের কথা। কিন্তু ৭০-এর নির্বাচনে যখন সংখ্যাগরিষ্ঠতা পেয়ে সকল সরকার সদস্যরা, প্রাদেশিক পরিষদ এবং জাতীয় পরিষদের সদস্যরা শপথ নেন, তখন কিন্তু ইয়াহিয়া খান কোনো মতেই বাঙালিদের ক্ষমতা দেখবে না। পয়লা মার্চ যখন এই জাতীয় সংসদ বন্ধ করে দেয়, জাতির পিতা ৩রা মার্চ মিছিল সভা করেন এবং ঘোষণা দেন ৭ই মার্চ তিনি বক্তৃতা দেবেন। ১৯৭১ সালের ৭ই মার্চের সেই ঐতিহাসিক ভাষণ, যে ভাষণের মধ্য দিয়ে তিনি আমাদের বাঙালি জাতি যে পাকিস্তান দ্বারা শোষিত, বঞ্চিত, নির্যাতিত সে ইতিহাস তুলে ধরেন। পাশাপাশি আগামী দিনে কি আমাদের করণীয় এবং এই আন্দোলন করতে যে কিভাবে বাঙালি নিধন হয়েছে, পাকিস্তানি শাসকরা বাঙালিদের উপর অত্যাচার করেছে, সেই কথা তিনি তুলে ধরেন। জাতির পিতা বঙ্গবন্ধু সেই ঐতিহাসিক ভাষণে তিনি ঘরে ঘরে দুর্গ গড়ে তোলার নির্দেশ দেন, যা কিছু আছে তাই নিয়ে প্রস্তুত হবার নির্দেশ দেন এবং সমগ্র বাংলাদেশে জেলা এবং থানায়, তখন উপজেলা বলে কিছু ছিল না, জেলা, মহকুমা এবং থানা ছিল, প্রত্যেক জেলা ও মহকুমা এবং থানায় আওয়ামী লীগের নেতৃত্বে সংগ্রাম পরিষদ গড়ে তোলার নির্দেশ দিয়েছিলেন। এবং বাঙালি জাতির পিতা যে কথা বলতেন সেই কথাই মেনে নিত। এবং সবচেয়ে বড় কথা, সেই সময় সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কথা তিনি বলেছিলেন, তার শেষ লাইনটাই ছিল সবথেকে আমাদের জন্য, অর্থাৎ সমগ্র বাঙালি জাতিকে উজ্জীবিত করবার জন্য। সেটা হচ্ছে এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম আমাদের স্বাধীনতার সংগ্রাম। সেই থেকেই কিন্তু আমাদের স্বাধীনতা। এরপর অসহযোগ আন্দোলন চলতে থাকে। ২৫শে মার্চ পাকিস্তানি হানাদার বাহিনী তারা সশস্ত্রভাবে নিরস্ত্র বাঙালির উপর ঝাঁপিয়ে পড়ে। রাজারবাগ পুলিশ কেন্দ্র, সেখানে সেই পুলিশ সেই উপর হামলা করে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে হামলা করে, হামলা করে। যখন পুলিশ প্রথম হামলাটা করার সাথে সাথে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর স্বাধীনতার ঘোষণা দেন। এই ঘোষণা সেটা ধানমন্ডি ৩২ নম্বর বাড়ি থেকে তিনি তখন, এখন যেটা বিজিবি অর্থাৎ বিডিআর, তখন ছিল ইপিআর ফাঁড়ি কর্মীটোলা, সেটা হচ্ছে পিলখানা ইপিআর ফাঁড়ি। এই ইপিআর এর সুবেদার মেজর শওকত আলী সহ তার ৪-৫ জন সাথী নিয়ে বঙ্গবন্ধুর নির্দেশে সেখানে অপেক্ষা করতে থাকে ওয়্যারলেস সেট নিয়ে। বঙ্গবন্ধু শেখ মুজিব স্বাধীনতার এই ঘোষণাটা টেলিফোনের মাধ্যমে সেই ওয়্যারলেসে পৌঁছে দেন। শওকত আলী সেটা গ্রহণ করে এবং মগবাজারে যেটা ওয়্যারলেস স্টেশন, তারই মাধ্যমে সমগ্র বাংলাদেশে পুলিশ স্টেশনগুলিতে ওই বার্তা তারা প্রেরণ করে। প্রত্যেকটা থানা, মহকুমা, জেলায় পুলিশ ফাঁড়ি থেকে ওই বার্তাটা আওয়ামী লীগের সংবাদ, আওয়ামী লীগের যে সংগ্রাম পরিষদ,
সেই সংগ্রাম পরিষদের হাতে ওই বার্তাটা পৌঁছে দেয়। আওয়ামী লীগের নেতা কর্মীরা সেখানে জনতাকে সাথে নিয়ে ওই মধ্যরাত থেকেই কিন্তু 26শে মার্চ এই ঘোষণাটা প্রচার করতে শুরু করে। কোথাও মাইকিং করে, পায়ে হেঁটে, টেলিগ্রামের মাধ্যমে, অথবা বিভিন্ন চোঙা ফুটিয়ে কথা বলা হতো। সেইভাবে কিন্তু তারা এটা সেই 26শে মার্চ সকাল থেকে সারা বাংলাদেশের মধ্যরাত থেকে অর্থাৎ একেবারে ফজরের নামাজের পর থেকে সেই প্রচারটা তারা শুরু করে। জাতির পিতা যখনই স্বাধীনতার ঘোষণা দিলেন তখনই 32 নম্বর বাড়িটা পাকিস্তানি হানাদার বাহিনী আক্রমণ করে এবং তারা বঙ্গবন্ধু শেখ মুজিবকে গ্রেপ্তার করে নিয়ে যায়। প্রথমে নিয়ে যেয়ে সংসদ ভবনে তখন কেবল তৈরি হচ্ছিল, সেখানে কিছু রেখে ঢাকা ক্যান্টনমেন্টে আহতমজি ক্যান্টনমেন্ট স্কুলে নিয়ে তাকে একদিন রাখে, সেখান থেকে করাচিতে নিয়ে যায়, সেখান থেকে একেবারে মিয়ানওয়ালি জেলে নিয়ে বন্দি করে রাখে। ওই বাড়িটা তারা পুরো দখল করে, ভাঙচুর করে এবং আমার মাকে গ্রেপ্তার করে। আমার মা, রেহানা, রাসেল, জামাল, আমরা সবাই বন্দী হই পাকিস্তানিদের হাতে। ধানমন্ডি 18 নম্বর রোড, বর্তমানে 9A 26 নম্বর বাড়ি, একতলা একটা বাড়ি ছিল তখন। ওই বাড়িতে আমার মাকে এবং আমাদের সকলকে পাকিস্তানি হানাদার বাহিনী বন্দী করে রাখে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের বিরুদ্ধে শুরু হয় দেশদ্রোহী মামলা। আইয়ুব খানের একটা আত্মজীবনী অক্সফোর্ডে বের করা হয়েছে। সেই আত্মজীবনীর এক জায়গায় লেখা আছে, বঙ্গবন্ধু শেখ মুজিবকে দেশদ্রোহী মামলা দেওয়া হয়, তাকে যখন কোর্টে নিয়ে আসা হতো তিনি তখন জয় বাংলা বলে সেখানে প্রবেশ করতেন এবং বলতেন, আমার কাজ আমি করে এসেছি, বাংলাদেশ স্বাধীন হবে, আমার যদি মামলা দিয়ে আপনারা যা কিছু করতে চান আমি জানি আপনারা করেন, আমি পড়াও করি না, আমার দেশের মানুষকে আপনারা দাবি রাখতে পারবেন না। জাতির পিতার নির্দেশ এবং পরিকল্পনা অনুযায়ী জাতীয় পরিষদ এবং প্রাদেশিক পরিষদের যারা সদস্যরা ছিলেন তারা সকলে মিলে সর্বপ্রথম 10 এপ্রিল গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার গঠন করে এবং 17 এপ্রিল মুজিবনগর, যেটা এখন মেহেরপুর বুদ্ধনাথ তলা কামরূপ্রাণন, সেখানে এই গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার শপথ গ্রহণ করে। এই সরকার গঠন করা হয়েছিল। তখন আপনারা জানেন যে পাকিস্তানি হানাদার বাহিনী যখন গণহত্যা শুরু করেছিল 1 কোটির উপর মানুষ, তারা কিন্তু দেশ ছেড়ে চলে এসেছিল এবং ভারতে আশ্রয় নিয়েছিল। ভারতের প্রতিটি রাজনৈতিক দল এই বাঙালিদেরকে কিন্তু আশ্রয় দেয়, তাদের খাদ্য, তাদের নিরাপত্তা, তাদের সব ব্যবস্থা করেছিল। সেই সময় প্রধানমন্ত্রী ছিলেন ভারতের শ্রীমতী ইন্দিরা গান্ধী। তিনি নিজে বাঙালির পাশে দাঁড়ান এবং ভারতের সকল রাজনৈতিক দল তখন আমাদের মুক্তিকামী মানুষের পাশে দাঁড়িয়েছিল। আমাদের প্রবাসে যে সরকার গঠন হয় নির্বাচিত প্রতিনিধিদের দ্বারা, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে রাষ্ট্রপতি, সৈয়দ নজরুল ইসলাম উপরাষ্ট্রপতি, তাজউদ্দিন আহমেদ প্রধানমন্ত্রী এবং নসরুল আলী কামরুজ্জামান সহ এবং আমি খুবই মোস্তাক ছিল, সবাই মন্ত্রিত্ব পান এবং এই মন্ত্রিসভা শপথ গ্রহণ করেন এবং সেই শপথ গ্রহণে গার্ড অফ অনার দেয় পুলিশ অফিসার এবং আনসারের যারা কর্মকর্তা তারা মিলে সেখানে গার্ড অফ অনার দেওয়া হয় এবং সেখানে বসে এই স্বাধীন প্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার রাষ্ট্র পরিচালনা শুরু করে। কলকাতায় সেটা হেডকোয়ার্টার হয়। পাশাপাশি ইংল্যান্ডে, আমেরিকা, ইউরোপ বিভিন্ন দেশে বাঙালিরা যেখানে ছিল তারাও মুক্তিকামী মানুষের পাশে দাঁড়ায়। সেই সাথে আমাদের বিদেশে বন্ধুরা তারাও আমাদের পাশে দাঁড়ায়। যদিও আমেরিকা সরকার পাকিস্তানের পক্ষে ছিল,
এমনকি তারা 7th ফ্লিট পাঠাতেও চেষ্টা করেছিল, কিন্তু আমেরিকার জনগণ, সাধারণ জনগণ, তারা কিন্তু বাঙালির, মুক্তিকামী বাঙালির পাশে দাঁড়িয়েছিল। সেই বক্তৃতা এবং গান, এই গান ঐতিহাসিক গান ছিল এবং আমাদের স্বাধীন বাংলা বেতার কেন্দ্র পরিচালনা করা হতো, সেখানে চরমপত্র ঘোষণা হতো এবং প্রতিদিন মুক্তিকামী মানুষের গান গিয়ে মানুষকে উজ্জীবিত করা হতো। এবং এই জয় বাংলা এই রেডিও স্টেশন চালু করার সাথে সাথে জয় বাংলা স্লোগান, জয় বঙ্গবন্ধু স্লোগান দিয়ে কিন্তু এটা চালু হতো। এবং এবারের সংগ্রাম, মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম, স্বাধীনতার সংগ্রাম, প্রতিদিন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের এই কণ্ঠ বাজানো হতো। দীর্ঘ 9 মাসের যুদ্ধে পাকিস্তানি হানাদার বাহিনী গ্রামের পর গ্রাম জ্বালিয়ে পুড়ে সরকার করে দেয়। আওয়ামী লীগের কোন নেতা কর্মী বাড়িঘর ছিল না। আমার দাদার বাড়ি আত্মপরিবার তুমি পা থেকে শুরু করে গ্রামে গ্রামে এবং শহরে সমস্ত মানুষের ঘর বাড়ি জ্বালানো, পোড়ানো, লুটপাট। ঠিক এই 2024 সালে বিএনপি, জামাত আর ইউনুস বাহিনী যা করছে, ঠিক এই একই কাজ তারা করেছিল এবং সেই সচ্ছাদের গণহত্যা করে। এমনকি কে মুসলমান কে হিন্দু খুলে পাকিস্তানি হানাদার বাহিনী তাও পরীক্ষা করতো। ঠিক আজকের যে চিত্র আপনারা বাংলাদেশে দেখেন, মনে হয় যেন সেই 71-এর সেই চিত্রই আমরা দেখতে পাচ্ছি। এবং সেই সময় তাদের যে অত্যাচার, নির্যাতন, মানবাধিকার লঙ্ঘন, সারা বিশ্ব বিবেচিত জেগে উঠছে এবং সাধারণ মানুষ সারা দেশের আমাদের পাশে দাঁড়ায়, আমাদেরকে সহযোগিতা করে এবং আমাদের বন্ধুপ্রতিম দেশগুলি আমাদের পাশে এসে দাঁড়ায়। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার পরিচালনা সুষ্ঠুভাবে করে এই 16ই ডিসেম্বর সেই বাহিনী আমাদের সাথে, ভারতীয় সেনাবাহিনী, তারা আমাদের পাশে দাঁড়ায়। এরই মধ্যে আবার 3রা ডিসেম্বর থেকে আপনারা জানেন যে পাকিস্তান আর ভারতের মধ্যে যুদ্ধ শুরু হয়। আবার এই 3রা ডিসেম্বরই ভুটান বাংলাদেশকে প্রথম স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দেয়, যেটা 6 ডিসেম্বর কার্যকর হয়। কিন্তু 6 ডিসেম্বর আগে ভারত বাংলাদেশকে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ হিসেবে 6 ডিসেম্বর স্বীকৃতি দেয়। এবং যখন যুদ্ধ শুরু হয়ে গেল পাকিস্তান আর ভারতের মধ্যে, বাঙালিদের তখন কি অবস্থা ছিল? আমাদের মুক্তিযোদ্ধারা এবং আমাদের মিত্র বাহিনী যৌথ ভাবে আক্রমণ শুরু করে এবং আমাদের যে মুক্তি বাহিনী গড়ে উঠেছিল, মুক্তি বাহিনী, মুজিব ব্যাটারি, বিভিন্ন সংগঠন গড়ে তোলা হয়। সেটা গড়ে তোলা হয়েছিল 21শে নভেম্বর এবং সেই জন্য আমরা 21শে নভেম্বর কিন্তু এই দিবসটা আমরা পালন করি সশস্ত্র দিবস হিসেবে। যদিও এবারের দিবস পালনের সময় বঙ্গবন্ধু শেখ মুজিবের নামও নেওয়া হয়নি বা আমাদের জাতীয় নেতাদেরও নাম নেওয়া হয়নি, এটাই হচ্ছে দুর্ভাগ্য। কিন্তু আওয়ামী লীগের জাতির পিতার নেতৃত্বে আওয়ামী লীগ, ছাত্রলীগ, এই সংগঠনগুলি তো তখন ছিল, ছাত্র ইউনিয়ন থেকে শুরু করে অন্যান্য সংগঠন তো আমাদের সাথে ছিল। কাজে আমাদের এই মুক্তিযুদ্ধ আমরা 16 ডিসেম্বর 1971 সালে বিকেল বেলা পাকিস্তানি হানাদার বাহিনী আমাদের মিত্র বাহিনী অর্থাৎ ভারতীয় বাহিনীর হাতে আত্মসমর্পণ করে। মুক্তি বাহিনী এবং বাহিনী যৌথভাবে তাদের কাছে তারা আত্মসমর্পণ করে। যদিও বাংলাদেশ মুক্তি পায় 16 ডিসেম্বর, কিন্তু আমার মা, আমি বা আমার ভাই বোন, আমরা যারা বন্দী ছিলাম, যদিও বন্দিখানা থেকে আমার যারা কামাল আগে মুক্তিযুদ্ধে চলে যায় আর জামালকে বন্দী করা হয়েছিল, কিন্তু জামাল ওই বন্দিখানা থেকে গেরিলা কায়দায় বের হয়ে ভারতে চলে যায় এবং নিজেরই রাজ্যে তারা প্রশিক্ষণ নেয় এবং সরাসরি যুদ্ধে অংশগ্রহণ করে। পরবর্তীতে কামালকে তখন আমাদের যিনি বাহিনীর প্রধান হিসেবে ছিলেন কর্নেল ওসমানী,
তার এডি হিসেবে নিয়োগ দেয় আমাদের গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার প্রধানমন্ত্রী তাজউদ্দিন এবং কামালকে এডিসি হিসেবে দায়িত্ব পালন করত। জামাল সশস্ত্র যুদ্ধে অংশগ্রহণ করে এবং সাতক্ষীরা ওই কালীগঞ্জ দিয়ে জামাল তার ট্রুপস দিয়ে এখানে প্রবেশ করে। আমরা কিন্তু মুক্তি পাই 17ই ডিসেম্বর। 16 ডিসেম্বর বাংলাদেশের পাকিস্তানি হানাদার বাহিনী সারেন্ডার করলেও দুর্ভাগ্যের বিষয় যে আমাদের বাড়িতে যে পাকিস্তানি হানাদার বাহিনী ছিল তারা কিন্তু তখনো অস্ত্র নামায়নি, সারেন্ডার করেনি। ভারতীয় তখন মেজর অশোক তারা সে নিজে সেখানে যায় 17ই ডিসেম্বর খুব সকালে। ওই পাকিস্তানি বাহিনী যারা ওই 18 নম্বর ওই বাড়িটা পাহারা ছিল তাদেরকে সারেন্ডার করতে বাধ্য করে এবং আমাদেরকে আমার মাঠে আমাদেরকে বন্দিখানা থেকে মুক্ত করে। আমি যেহেতু সন্তান সম্ভবা ছিলাম, ওই বন্দিখানায় থাকতেই জুলাই মাসের 27 তারিখে আমার প্রথম সন্তান জয় জন্মগ্রহণ করে এবং এই জয় জন্মগ্রহণ করার সময় কত নির্যাতন তারা চালিয়েছিল, ঠিক মতো খাবার না দেওয়া এবং যুদ্ধকালীন সময় তো আমাদের কিছুই দেওয়া হতো না। সেই 3রা ডিসেম্বর থেকে 27 ডিসেম্বর পর্যন্ত আমাদের খাদ্য পানি সবকিছুরই অভাব ছিল, কিন্তু তাতে আমাদের কোনো দুঃখ নেই। বাংলাদেশ স্বাধীন হয়েছে, বাংলাদেশ মুক্ত হয়েছে, তখন আমাদের অপেক্ষা কখন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব ফিরে আসবেন। আমরা কৃতজ্ঞতা জানাই ভারতের তদানীন্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর প্রতি এবং ভারতের জনগণ এবং সমস্ত রাজনৈতিক দলের প্রতি। সকলের কণ্ঠসোচ্চার ছিল যে কিভাবে বঙ্গবন্ধু শেখ মুজিবকে মুক্ত করা যায়। তখন আপনারা জানেন যে রাশিয়া থেকে শুরু করে সমস্ত সোশ্যালিস্ট কান্ট্রি, স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রি, ইউরোপ প্রত্যেকেই, এমনকি আমেরিকার জনগণ তারাও কিন্তু বঙ্গবন্ধু শেখ মুজিবের জন্য দাঁড়িয়েছিলেন, আমাদের মুক্তিকারী মানুষের পাশে দাঁড়িয়েছিলেন। কাজে পাকিস্তানি হানাদার বাহিনী বাধ্য হয় 8 জানুয়ারি, তখন এআইআর পতন ঘটে, ক্ষমতা নেয়। 8 জানুয়ারি বঙ্গবন্ধু শেখ মুজিবকে মুক্তি দেওয়া হয়। তিনি সোজা চলে যান লন্ডনে এবং লন্ডনে সেখানে প্রেস কনফারেন্স করেন, বাংলাদেশের মানুষের কথা বলেন এবং এরপর 10 জানুয়ারি সেই ব্রিটিশ সরকারের নেওয়া একটি প্লেনে করে তিনি বাংলাদেশে ফিরে আসেন। ফিরে আসার সময় তিনি দিল্লিতে নামেন। ভারতীয় জনগণ এবং ভারতীয় সরকার ভারতের সমস্ত রাজনৈতিক দলকে ধন্যবাদ জানান এবং সেখান থেকে তিনি বাংলাদেশে এসে পৌঁছান। 10ই জানুয়ারি জাতির পিতা বীরের বেশে তার গণপ্রজাতন্ত্রী বাংলাদেশে প্রবেশ করেন এবং 11ই জানুয়ারি বিশেষ সভা হয়। তখন প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমদ সাহেবের বাসায় সকালে এবং বিকেলে 2 দফা এই দিনে বাংলাদেশে কিভাবে চলবে সেই পরিকল্পনা গ্রহণ করা হয়। আমাদের তৌফিক ইমাম সাহেব তখন ক্যাবিনেট সেক্রেটারি মুক্তিযুদ্ধ চলাকালীন সময় ছিলেন, তার লেখা একটা বইতে খুব সুন্দরভাবে এই তথ্যগুলি দেওয়া আছে, এটা আপনারা দেখতে পারেন। বঙ্গবন্ধু শেখ মুজিব এরপরে রাষ্ট্রপতি হিসেবে শপথ নেন এবং তারপরে রাষ্ট্রপতির পদ থেকে তিনি পদত্যাগ করেন। তাজউদ্দিন আহমদ সাহেব প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেন। বঙ্গবন্ধু শেখ মুজিব প্রধানমন্ত্রী হিসেবে তখন শপথ নেন। তার আগে আমাদের চৌধুরী সাহেবকে রাষ্ট্রপতি হিসেবে নিয়োগ দেন, প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ দেওয়া হয় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। কারণ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার যখন মেহেরপুরে আগরতলায় শপথ গ্রহণ করেন তখন একটা স্বাধীনতার ঘোষণাপত্র পাঠ করা হয়। যারা ইউসুফ সাহেব তিনি এই স্বাধীনতার ঘোষণাপত্রটা পাঠ করেন এবং সেটা সকলের সর্বসম্মতিক্রমে গ্রহণ করা হয় এবং সেখানেই গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার স্বাধীন এবং সেই স্বাধীনতার ঘোষণাপত্র, যেটা আমাদের বর্তমান সংবিধানে এই স্বাধীনতার ঘোষণাপত্রটি সংযোজিত হয়েছে, আপনারা সেটা দেখতে পারেন। কাজে সেই ঘোষণাপত্রের ভিত্তিতেই তখন সিদ্ধান্ত হয় এখানে মানে একটা পার্লামেন্টারি সিস্টেম অফ গভর্নমেন্ট
করবে। এইভাবেই করা হয়। প্রাদেশিক পরিষদে নির্বাচিত প্রতিনিধি এবং জাতীয় পরিষদে নির্বাচিত প্রতিনিধি অর্থাৎ ন্যাশনাল অ্যাসেম্বলি এবং প্রভিন্সিয়াল অ্যাসেম্বলি যত সংসদ সদস্য ছিল নির্বাচিত প্রতিনিধিরা, এখানে 300, ওখানে প্রায় 157টা, সকলকে মিলে তখন একটা পার্লামেন্ট বসে সংবিধান প্রণয়ন করার জন্য, যে সংবিধানের ভিত্তিতে বাংলাদেশ চলবে। একটা গণপরিষদ, এবং সেই গণপরিষদে একটা কমিটি করে দেওয়া হয়। সেই কমিটি সংবিধান প্রণয়ন করেন। 72 সালের 4 নভেম্বর সেই সংবিধান প্রণয়ন করা হয়। এই 17 ডিসেম্বর থেকে সেই সংবিধান কার্যকর, অর্থাৎ বিজয় দিবস যখন আমরা পালন করি তখন থেকে সেই সংবিধান কার্যকর করা হয়। আর সেই সংবিধানের ভিত্তিতেই বাংলাদেশ পরিচালিত হতে থাকে। এই সংবিধান মানুষের সকল মৌলিক অধিকার আছে। পল্লী অঞ্চলে বিদ্যুতের কথা আছে, শিক্ষার বিষয় আছে, স্বাস্থ্যের বিষয় আছে, অর্থনৈতিক বিষয় আছে। সমস্ত বিষয়গুলি দিয়ে এই সংবিধানটা প্রণয়ন করা হয়েছিল। যেখানে বাংলাদেশ হবে একটা অসাম্প্রদায়িক চেতনার দেশ, সকল ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের অধিকার থাকবে এবং অনগ্রসর যে সমস্ত গোষ্ঠী আছে তাদের অধিকারের কথা বলা হয়েছে। সার্বিকভাবে আর্থসামাজিক উন্নয়নের কথা এই সংবিধানে দেওয়া আছে এবং এই সংবিধানের ভিত্তিতেই 1973 সালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব পুনরায় নির্বাচন দেন। প্রকৃতপক্ষে কোন বিপ্লবের পর কখনোই এভাবে এত দ্রুত নির্বাচন দেওয়া হয় না। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব স্বাধীন চেতা মানুষ ছিলেন, জনগণের স্বাধীনতা বিশ্বাস করতেন। তাই স্বাধীন বাংলাদেশে পুনরায় নির্বাচন দিয়ে আবার যাতে ক্ষমতা পরিচালনা করা যায়, স্বাধীন রাষ্ট্র ছিল, সেই পদক্ষেপ তিনি নিয়েছিলেন। এবং 73 সালের নির্বাচনেও আপনারা জানেন যে আওয়ামী লীগ সংখ্যাগরিষ্ঠতা পায় এবং আওয়ামী লীগের বিরুদ্ধে মাত্র 9টা সিটে অনেকে জয়লাভ করে। এরপর শুরু হলো যুদ্ধ বিধ্বস্ত দেশ গড়া। রাস্তাঘাট নেই, পুল ব্রিজ নাই, সবকিছু ধ্বংসপ্রাপ্ত। আজকের মতো এত রাস্তা, এত যোগাযোগ ব্যবস্থা কিছুই ছিল না। ঘরে ঘরে হাহাকার, মানুষের খাবার নাই, খেতে ফসল হয় না 9 মাস। আমাদের বন্ধু প্রতিম দেশ তারা আমাদের সাহায্য করে। এই ভারত, রাশিয়া এবং বিভিন্ন দেশ থেকে আমাদের জন্য খাদ্যের সাহায্য আসে। আমাদের এমনকি যোগাযোগ ব্যবস্থার জন্য জাহাজ, সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব করে ফেলেন। যুগোস্লাভিয়া থেকে শুরু করে বিভিন্ন দেশ সাহায্য করে প্রত্যেকে এগিয়ে আসে। আমাদের সশস্ত্র বাহিনী তিনি গড়ে তোলেন। মিলিটারি একাডেমি ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। চট্টগ্রামের জায়গাটা তিনি দেখে রাখেন। কুমিল্লা ক্যান্টনমেন্টে প্রথম এই ভিত্তিপ্রস্তরটা তিনি স্থাপন করেন। প্লাসিং অফ প্যারিসে যে ঐতিহাসিক ভাষণ দিয়েছেন, এই ভাষণটাও কিন্তু সকলের শোনা দরকার। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব শুধু একটি রাষ্ট্র স্বাধীন করে দেন নাই, একটি রাষ্ট্র পরিচালনা সকল দিক নির্দেশনা দেন এবং সুষ্ঠুভাবে পরিচালনা করেন। এটা যুদ্ধ বিধ্বস্ত দেশ, তখন ঘরে ঘরে রিলিফ পৌঁছানোর দরকার ছিল। আমাদের আওয়ামী লীগের নেতা কর্মীরা যদিও তাদের সবকিছু হারিয়েছে, তারপরে পায়ে হেঁটে, মাথায় করে, নৌকায় করে প্রত্যেকের বাড়ি বাড়ি রিলিফ পৌঁছে দেন। প্রতিটি মানুষকে সহযোগিতা করেন, প্রতিটি মানুষের পাশে দাঁড়ান এবং সেখানে মানুষের কিভাবে দেশকে উন্নত করা যায় সেই পদক্ষেপ জাতির পিতা নিয়েছিলেন। যুদ্ধকালীন সময়ে কিন্তু কোনো ক্ষেত্রে ফসল হয়নি, সেদিকে ছিল হাহাকার। যা ছিল সবই তো পাকিস্তানিরা নিয়ে যায়। সমস্ত ইন্ডাস্ট্রিগুলি বেশিরভাগ মালিক ছিল পাকিস্তানিরা। যারা পাকিস্তানে চলে যাওয়া তারা পাকিস্তানে চলে গিয়েছিল, সমস্ত ইন্ডাস্ট্রি অ্যাবান্ডন পড়ে থাকে। স্কুল কলেজগুলি ছিল আর্মি ক্যাম্প। ঠিক সারেন্ডার করার আগে 10ই ডিসেম্বর থেকে বুদ্ধিজীবী হত্যা শুরু হয়, যেন বাংলাদেশ মেধাশূন্য হয়ে যায়, রাষ্ট্র পরিচালনা করবার মতো যেন দক্ষ জনশক্তি না থাকে। সেই উদ্দেশ্য নিয়ে পাকিস্তানি হানাদার বাহিনীর হাতে গড়ে তোলা রাজাকার বাহিনী, আলবদর বাহিনী, আসামস বাহিনী, এই আলবদর বাহিনীর সদস্য ছিল এই মধুর আমার নিজামী, মৌলানা মান্নান, আব্দুল আলী, তাদের শুরু করে এই
তখন পাকিস্তানি হানাদার বাহিনীকে পথ দেখে দেখে নিয়ে যেত এবং তারা চালানো আমাদের মেয়েদের উপর পাশবিক অত্যাচার, বাচ্চা বাচ্চা মেয়েদের পর্যন্ত সেনা চাকরিতে নিয়ে দিনের পর দিন তাদের উপর পাশবিক অত্যাচার করে এবং তার অনেক মেয়ে সুইসাইড করেছিল শাড়ি পেঁচিয়ে, সে কারণে তাদের শাড়িটাও পরতে দেওয়া হতো না, অর্থ উলঙ্গ অবস্থাতে ফেলে রাখা হতো। যখন আমাদের মিত্র বাহিনী ঢুকে একজন শিখ সেনা যখন এদেরকে তারা যখন উদ্ধার করতে যায় এই মেয়েদেরকে, ওদের অবস্থা দেখে নিজের মাথার পাগড়ি খুলে ওই মেয়েকে আবরু ঢাকার জন্য সাহায্য করে। সেখানে প্রায় 17,000 ইন্ডিয়ান সেনাবাহিনীর সদস্য আত্মাহুতি দিয়েছিল মুক্তি বাহিনীর সাথে কাঁধে কাঁধ মিলিয়ে যুদ্ধ করতে চেয়ে। আওয়ামী লীগ বাংলাদেশকে শুধু স্বাধীনতাই দেয়নি, অর্থনৈতিক মুক্তির পথে এগিয়ে নিয়ে যায়। জাতীয় পিতার নেতৃত্বে বাংলাদেশ সে যুদ্ধ বিধ্বস্ত দেশ থেকে গড়ে তোলা এই যে নির্যাতিত নারীদেরকে সব ধরনের সহযোগিতা এবং সামাজিক ভাবে তাদেরকে প্রতিষ্ঠিত করার পদক্ষেপ নিয়েছিলেন জাতীয় পিতা এবং তাদেরকে বীরাঙ্গনা উপহার দিয়ে নাম ছিলেন। শুধু তাই না, চাকরিতে নারীদের জন্য যে 10% কোটা সেটার ব্যবস্থা জাতীয় বঙ্গবন্ধু শেখ মুজিব করে দিয়েছিলেন এবং এই মেয়েদেরকে অনেকে তাদেরকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনার জন্য তাদের বিয়ে দেওয়ার ব্যবস্থা করা হয়। আমার মা নিজেও উপস্থিত থাকেন, এই নির্যাতিত মেয়েদেরকে দেখতে যান, তাদের পাশে দাঁড়ান এবং সেই সময় বড় বিবাহের ব্যবস্থা নেওয়া হয়, সেইভাবে তাদেরকে বিবাহ দিয়ে তাদেরকে সামাজিক ভাবে প্রতিষ্ঠিত করে দেন যেন কেউ তাদের অবহেলা করতে না পারে। তাদের মানসিকতা অন্যরকম ছিল এবং যত সুইজারল্যান্ড, জার্মানি, ইংল্যান্ড বিভিন্ন জায়গা থেকে ডাক্তার নার্স নিয়ে এসে এই মেয়েদের চিকিৎসা করান। আর অধিকাংশ মেয়েরা তখন প্রেগনেন্ট ছিল, অনেক বাচ্চাও জন্ম হয় আর বেশিরভাগই তাদেরকে অ্যাবর্ট করানো হয়, অবসর করে দেওয়া হয়। যে বাচ্চাগুলি জন্ম হয় পৃথিবীর বিভিন্ন দেশ তাদেরকে কিন্তু নিয়ে যায় দত্তক হিসেবে, জার্মানি থেকে শুরু করে ইউরোপের দেশগুলি অনেকে এই বাচ্চাদের নিয়ে যায়, কানাডা বিভিন্ন দেশ স্বাধীন আন্দোলনের সময় আগে। অর্থাৎ প্রত্যেকটা মানুষকে পুনর্বাসিত করার যত রকমের ব্যবস্থা সব জাতির পিতা নিয়েছিলেন। মাত্র 3 বছর 7 মাস 3 দিন তিনি হাতে সময় পেয়েছিলেন। এই অল্প সময়ের মধ্যে একটা যুদ্ধ বিধ্বস্ত দেশ গড়া, একটা সংবিধান দেওয়া, সুষ্ঠু রাষ্ট্র পরিচালনা করা এবং বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়া, এরই মধ্যে চক্রান্ত ছিল, ষড়যন্ত্র ছিল। এবং আপনারা জানেন যে যারা আমাদের স্বাধীনতা চায়নি, যেমন কিসিঞ্জার বলেছিল যে বাংলাদেশ স্বাধীন হয়ে কি হবে, বাংলাদেশ তো একটা বটমলেস বাস্কেট হবে। এবং তাদের চক্রান্তই ছিল কিভাবে জাতির পিতাকে ক্ষমতা থেকে সরাবে। পাকিস্তান আমাদের পারেনি। 1974 সালে নগদ টাকা দিয়ে অর্থ দিয়ে খাদ্য কেনা হয়েছিল, সেই খাদ্য জাহাজ শ্রীলঙ্কা পর্যন্ত আসে, সেই জাহাজ বাংলাদেশে না এনে সত্যি অন্য দেশে পাঠিয়ে দেয়, দুর্ভিক্ষ সৃষ্টি করা হয়। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব এবং আওয়ামী লীগের নেতৃবৃন্দকে নিয়ে সেই দুর্ভিক্ষ মোকাবেলার ব্যবস্থা নেন। সেখানে লঙ্গরখানা করা হয়, চাল ডাল খিচুড়ি বানানো বা রুটি বানিয়ে মানুষকে দেওয়া হয়। তারপরে অনেক মানুষ মারা যায়। তিনি তো এটা রেখে রেখে রাখেননি, জাতীয় সংসদে নিজেই বলেন যে আমার 26,000 মানুষ মারা গেছে, আমি বাঁচাতে পারিনি। এবং এই ঘটনার পরেই কিন্তু জাতির পিতা দ্বিতীয় বিপ্লবের কর্মসূচির ঘোষণা দেন। সেখানে লক্ষ্য ছিল যে বাংলাদেশের উৎপাদন বাড়াতে হবে, জাতীয় ঐক্য গড়ে তুলতে হবে এবং নির্বাচনে অর্থ বা অস্ত্র বা লাঠির ব্যবহার যেন না হয়। একেবারে তৃণমূলের মানুষ যেন নির্বাচনে অংশগ্রহণ করে তার প্রতিনিধি নির্বাচিত করতে পারেন, সেই পদক্ষেপ তিনি নিয়ে এবং সফলভাবে তা করতে পেরেছিলেন। সামান্য সময় মাত্র 3 বছর 7 মাসের মধ্যে বাংলাদেশ খাদ্যের স্বয়ংসম্পূর্ণতা অর্জন করে, জিডিপি 9% অর্জন করে, বাংলাদেশ স্বল্পোন্নত দেশ হিসেবে জাতিসংঘ কর্তৃক স্বীকৃতি পায়। এই স্বীকৃতি পাওয়ার পরেই কিন্তু চক্রান্ত আরো শুরু হলো। এরপর 15ই আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নির্মমভাবে হত্যা করলো। সেই একই সাথে আমার মা
আমার 3 ভাই, রাত্রিবধূ, আমার চাচা, আমার ভৌত ভাই, আমার ফুপা, অন্যান্য আত্মীয় স্বজন, আমার মিলিটারি সেক্রেটারি সহ সবাইকে নির্মমভাবে হত্যা করা হয়। কেন্দ্রীয় কারাগারে জাতীয় 4 নেতাকে হত্যা করা হয়। তাদের সকলের প্রতি শ্রদ্ধা জানিয়ে বলবো যে এই হত্যাকাণ্ডের পরে বাংলাদেশটা, আপনারা জানেন যে এই হত্যার পরপরই ওই খুনি রশিদ, জালিম, ফারুক এরা বাংলাদেশকে ইসলামিক রাষ্ট্র ঘোষণা দিয়েছিল। এই বাংলাদেশের মানুষটা মেনে নেয়নি। এটা বড় প্রজাতন্ত্রী বাংলাদেশ, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশই রাখা হয়েছে। এমনকি তারা বাংলাদেশ বেতারের নাম পরিবর্তন করে পাকিস্তানি কাজে রেডিও বাংলাদেশ সেই নামও দিতে চেয়েছিল। ঠিক 2024-এর সাথে অনেক কিছু আমি মিল খুঁজে পাই। সে 15ই আগস্টের পরে যারা জাতিকে থেকে হত্যা হয়, এমনকি সেই খুনিদেরকে ইন্ডেমনিটি দেওয়া হয়, দায় মুক্তি দেওয়া হয়েছিল এবং তারা গর্বভাবে বলতো কে তাদের বিচার করবে। কিন্তু 15 আগস্ট আমরা 2 বোন বেঁচে ছিলাম, আমরা জামাইতে ছিলাম। দেশে ফিরে এসে বাংলাদেশের হাল হইল। যে বাংলাদেশকে জাতির সম্পূর্ণত দেশ হিসেবে উন্নীত করে রেখেছিলেন, আর বাংলাদেশে তখন হত্যা, কুষদের রাজনীতি, মুক্তিযোদ্ধাদের হত্যা করা, আমাদের নেতা কর্মীদের টর্চার, নির্যাতন বারবার ভোগ করতে হয়েছে। 21 বছর সরকার গঠন করি, এরপর আবার দ্বিতীয়বার 2009 সরকার গঠন করি। এই বাংলাদেশকে 2009 থেকে 2021-এ যখন আমরা 2020-এ জাতির জন্ম শতবার্ষিকী উদযাপন করি, যখন আমরা 2021 সালে স্বাধীনতা সুবর্ণ জয়ন্তী উদযাপন করি, সেই সময় কিন্তু বাংলাদেশ উন্নয়নশীল দেশের মর্যাদা পায়। এটাই ছিল আমাদের সবচেয়ে বড় অর্জন, যে মাত্র 15 বছরের মধ্যে বাংলাদেশ আজকে বদলে যাওয়া বাংলাদেশ। যাদের বয়স 15 বছর, 20 বছর বা 25 বছর, তারা যদি একবার চিন্তা করে যে 2008-এর আগ পর্যন্ত বাংলাদেশ কি অবস্থা ছিল, 2001 থেকে 8 বাংলাদেশের জন্য একটা কালো অধ্যায় ছিল। জঙ্গিবাদ, সন্ত্রাস, সেই বাংলা ভাই 500 জায়গায় একসাথে বোমা হামলা, গ্রেনেড হামলা, কিডন্যাপ হত্যা, আমাদের বিভিন্ন নেতা হত্যা, এই ধরনের খুনিদের রাজত্বই ছিল। আর 2009 থেকে ধারাবাহিকভাবে গণতান্ত্রিক ধারা অব্যাহত ছিল, যার জন্য আর্থ-সামাজিক উন্নয়ন আমরা করতে পেরেছি এবং বাংলাদেশ উন্নয়নশীল দেশের মর্যাদা পেয়েছে। এই উন্নয়নশীল দেশ হিসেবে আমাদের যাত্রা শুরু হবার কথা 2026 সালে। আপনারা একটা জিনিস লক্ষ্য করেন, যখন জাতিপিতা বাংলাদেশকে সম্পূর্ণত দেশের মর্যাদা এনে দিলেন, তারপরে কিন্তু চক্রান্ত হলো 15 আগস্ট। আর ঠিক যখন আমরা উন্নয়নশীল দেশ হিসেবে মর্যাদা পেলাম এবং ঘোষণা দিলাম 2041 সালের মধ্যে বাংলাদেশ হবে স্মার্ট বাংলাদেশ এবং উন্নত বাংলাদেশ, এরপরে কিন্তু একটা চক্রান্ত শুরু। এবং এই 2024 সালে জুলাই মাসের 15 তারিখ থেকে যে 7 তারিখ থেকে কোটা আন্দোলন এবং 15 তারিখ থেকে যে হত্যাযজ্ঞ শুরু হল, এবং সেখানে কিন্তু ডাইরেক্ট ওই ভক্তের সময় আগুন জায়গায় লুটপাট করেছিল, 75 সাল লুটপাট করেছিল, 71 সাল লুটপাট করেছিল। ওই সিট পুড়িয়ে দেওয়া হলো, হামলা করা হলো। একদিকে আওয়ামী লীগের নেতা কর্মীদের হত্যা, পুলিশ হত্যা, সংখ্যালঘুদের উপর আক্রমণ, তাদের হত্যা করা, এবং মাজার, দরগা শরীফ, হিন্দুদের মন্দির, খ্রিস্টানদের গির্জা, বুদ্ধদের মঠ, কিছুই তো রেহাই পায়নি। সব আক্রমণ করেছে, সবার উপরে অত্যাচার নির্যাতন করে যাচ্ছে এই অবৈধভাবে ক্ষমতা দখলকারী ইউনূস, যে মেটিকুলাসলি ডিজাইন করে পরিকল্পনা করে সে ক্ষমতাটা দখল করলো। যখন বাংলাদেশ দেশের মর্যাদা পেল, এবং এই 24-এ জাতিসংঘ যে বিশেষ কমিটি আছে, সেই কমিটি এই 2024 সালেও কিন্তু এটা যাচাই করলো যে এত কিছু পরে বাংলাদেশ এই উন্নয়নশীল দেশ হিসেবে মর্যাদা পাওয়ার যোগ্যতা রাখে কিনা। আমরা কোভিড-19 দক্ষতার সাথে সেটাকে আমরা মানুষকে রক্ষা করেছি, খুব দক্ষতার সাথে আমরা এটা মোকাবেলা করি।
ইউক্রেনের রাশিয়ার যুদ্ধের ফলে যে বিশ্বব্যাপী অর্থনৈতিক মন্দা, সেই মন্দাও কিন্তু আমরা মোকাবেলা করে আমরা উন্নয়নশীল দেশ হিসেবে বাংলাদেশকে কিন্তু সমাজে রাখতে সক্ষম হই। কিন্তু দুর্ভাগ্য 2024 আমাকে হত্যার পরিকল্পনা করা হয়েছিল এবং আপনারা দেখেন সমস্ত খুনিদেরকে ছেড়ে দেওয়া হয়েছে, সমস্ত জঙ্গিদের হলে অটিজমে যারা আক্রমণ করলো, বিদেশিদের হত্যা হলো, দেশের মানুষ হত্যা হলো, যাদের বিচার হয়েছিল, সাজা হয়েছিল, তাদেরকে মুক্তি দিয়ে দিয়েছে ওই খুনি ইউনূস, মুক্তি দিয়েছে সমস্ত সন্ত্রাসীদের এবং যাদের বিরুদ্ধে দুর্নীতি এবং আমেরিকার FBI এসে সাক্ষী দিয়ে যাচ্ছে, যার ফলে দুর্নীতির সাজা প্রাপ্ত তাদেরকে মুক্ত করা হলো এবং নিজের দুর্নীতি, তার বিরুদ্ধে দুর্নীতি মামলা, সে ট্যাক্স ফাঁকি দিয়েছে, প্রায় 1200 কোটি টাকা তার কাছে ট্যাক্স পায়, সেখানে 666 কোটি টাকার একটা মামলা রায় হবার কথা 6 আগস্ট, 5 আগস্ট আন্দোলনের নামে সেই গণভবন আক্রমণ কোনো মতে মাত্র 20 মিনিটের জন্য বেঁচে গিয়েছিল। আর তারপর যে হত্যার যজ্ঞ চললো এবং ধ্বংসযজ্ঞ চললো সারা বাংলাদেশে, আপনারা দেখেছেন মৌলিক ক্ষমতা এসেই তার বিরুদ্ধে সব মামলা তুলে ফেললেন। এই হলো বাংলাদেশের অবস্থা। আমি ইতিহাসে এই জন্য বললাম যে এই ইতিহাসটা আমাদের অনেকের এই বোধহয় মনে নেই, জানে না। মুক্তিযোদ্ধারা তাদের যে অবদান, জীবন বাজি রেখে পরিবার পরিজন ছেড়ে তারা চলে গিয়েছিল মুক্তিযুদ্ধ করতে। আমাদের তরুণ সমাজ, আমাদের ছাত্রী বহু নেতাকর্মী জীবন দিয়েছে, বাংলাদেশের বহু নেতাকর্মী এমনকি অনেক জনগণ আত্মাহুতি দিয়েছে, তাদের কিছু ছিল না, পরনে কাপড় নেই, লুঙ্গি পরে খালি পায়ে কাদামাটি রেখে অস্ত্র নিয়ে ওই জাতির পিতা বলেন যার যা কিছু আছে তাই নিয়ে মোকাবেলা করো। বাঙালি সেই মোকাবেলা করেই কিন্তু এই দেশ স্বাধীন করেছে। এদেশ ওই কোনো কারো ওই একটা বাঁশির ফুটে স্বাধীন হয়নি, দীর্ঘ 24 বছরের সংগ্রাম ও 9 মাসে মুক্তিযুদ্ধের বিজয়ের মধ্য দিয়ে কিন্তু আমাদের বাংলাদেশ স্বাধীন। আজকে বাংলাদেশ আমরা যখন উন্নয়নশীলের সেই মর্যাদা পেলাম, তখনই আবার সেই হায়না আবার বাংলাদেশের জনগণের উপর সবকিছু অর্থনীতিকে ধ্বংস করেছে, সমস্ত পরিবেশ ধ্বংস করেছে, বাংলাদেশকে আবার দ্বীপকে জাতিতে পরিণত করছে। এই অবস্থা থেকে উত্তরণ আমাদের ঘটাতে হবে। আজকে বিজয় দিবসে এটাই আমাদের প্রতিজ্ঞা, এই প্রতিজ্ঞাই আমরা নেব যে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদের যে স্বাধীনতা দিয়ে গেছেন, 30 লক্ষ শহীদের রক্তের বিনিময়, 2 লক্ষ মহাবলীর ইজ্জতের বিনিময় যে স্বাধীনতা আমরা পেয়েছি, এই স্বাধীন বাংলাদেশ মাথা উঁচু করে বিশ্ব দরবারে চলবে। আজকে যে হায়নার দল রুশের নেতৃত্বে যে জঙ্গি শাসন শুরু হয়েছে, এই জঙ্গিদের হাত থেকে বাংলাদেশকে মুক্ত করতে হবে, আবার জনগণকে ক্ষমতা দিতে হবে, জনগণের ক্ষমতায়ন, গণতন্ত্র ফিরিয়ে আনা এবং দেশকে আবার উন্নত দেশ হিসেবে গড়ে তোলা, সেই লক্ষ্য আমাদের বাস্তবায়ন করতে হবে। এবং জাতির পিতার সেই স্বপ্ন সোনার বাংলা তো আমরা গড়ে তোলা একেবারে কাছে পৌঁছে গিয়েছিলাম, আবার আমরা পিছিয়ে গেছি, কিন্তু এটা আমরা অবশ্যই ওভারকাম করতে পারবো। এখান থেকে উত্তরণ ঘটিয়ে বাংলাদেশকে আমরা এগিয়ে নিয়ে যাব। আজকে বিজয় দিবসে এই প্রতিজ্ঞা করছি। আপনাদের আমি গল্প শোনালাম কারণ আমাদের তরুণ প্রজন্ম এই গল্প জানে না, সেই জন্যই। তা আমি সবাইকে ধন্যবাদ জানাই ধৈর্য ধরে দীর্ঘ সময় আমার বক্তব্য শোনার জন্য। সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা। আবারও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, লাখো শহীদ এবং নির্যাতিত মানব সকলের প্রতি আমার শ্রদ্ধা জানিয়ে এবং বাংলাদেশের জনগণের যে দুঃখ কষ্টের সীমায় এখান থেকে তাদের উত্তরণ করুক, আবার বাংলাদেশের মানুষ মুক্তি পান, বাংলাদেশের মানুষের জীবন উন্নত হোক, সেই জায়গায় সেই পত্র ঘোষণা করে আমি আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। জয় বাংলা।